রাসলীলা। অয়ন, অয়ন, আজ তুই যেটা করলি তার ফল তুই শিগগিরই পাবি। তোমার দাদু রোজউড স্প্রিং এর ওই প্রজেক্ট তোমাকে ডেকে ফিরিয়ে দেবে, আমি কথা দিচ্ছি। অয়ন, তোমার ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। ব্রো, তুমি অপমান আমাকে করেছো, এবার তার মাসুল গুনবে তোমার বউ। আপনার কাজ হয়ে গেছে। অয়ন রায়চৌধুরীর খেলা এবার শেষ। আমাদের কোম্পানির সবথেকে বড় প্রজেক্টের দায়িত্বে তুমি আর নেই রুষা। আপাতত তুমি আমাদের পারিবারিক ব্যবসা থেকে দূরে থাকবে। সিংহ কনস্ট্রাকশনের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম যোগাযোগ করবে না। আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। কানে ফোন নিয়ে থম মেরে বসে পড়ে রুষা। কেন কেড়ে নেওয়া হলো ওর কাছ থেকে ওর ড্রিম প্রজেক্ট? এর মধ্যে তোমার ইনভলভ হওয়ার কোনো দরকার নেই, আমি হ্যান্ডেল করে নেব। একটা মেলের অ্যাপ্রুভালের জন্য আমার কাছ থেকে আমার ড্রিম প্রজেক্ট কেড়ে নেওয়া হয়েছে অয়ন। দাদু সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে এই প্রজেক্টের দায়িত্বে আর আমি নেই। এমনকি কোম্পানি থেকেও বাদ দিয়ে দিয়েছেন আমাকে। এটা কিভাবে হতে পারে? একটা প্রজেক্টের জন্য উনি এভাবে তোমাকে কোম্পানি থেকে বাদ দেবেন কেন? অ্যাপ্রুভালের দায় তো তোমার একার নয়। দেখো অয়ন, তোমাকে তো আগেই বললাম আমি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেব। আমার মনে হয় তুমি একবার দাদুর সঙ্গে দেখা করে এই ব্যাপারে কথা বলো। এত বড় একটা সিদ্ধান্ত উনি এভাবে ফোনে জানাতে পারেন না। রুষা, সবাই আমাকে লুজার ভাবে, আমি জানি তুমিও তাই ভাবো, কিন্তু একবার নিজের এই লুজার হাজব্যান্ডকে একটা সুযোগ দাও। তুমি নিজেকে কি ভাবো, টিসমার খান? আচ্ছা শুনি, তুমি কি করতে চাও? তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই সিংহ কনস্ট্রাকশনে। দাদুর সঙ্গে তোমার কথা বলা জরুরি। বেশ, চলো। কিছুক্ষণের মধ্যেই রুষাকে নিয়ে অয়ন পৌঁছে গেল সিংহ কনস্ট্রাকশনের অফিসে। রুষা, অয়ন, প্লিজ বি সিটেড। শোনো রুষা, বিজনেসের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। তোমার প্রতি কোনো রাগ বা ক্ষোভ থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এমনটা নয়। তবে এই প্রজেক্টটা সিংহ কনস্ট্রাকশন কোম্পানির ড্রিম প্রজেক্ট ছিল রুষা, যার মিনিমাম অ্যাপ্রুভাল আমরা এখনো পাইনি। বলতে পারবে কেন পাইনি? কারণ দাদু, আমার মনে হয়েছিল। কোনো কারণ নেই রুষা, তুমি এই প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারোনি। ঠিক সেই কারণেই আমি তোমার ভাই সৌর্যকে এই প্রজেক্ট হ্যান্ড ওভার করে দিয়েছি। আজ থেকে এই প্রজেক্ট ওর। তুমি বরং এখন বাড়িতে বিশ্রাম নাও। কিন্তু এই প্রজেক্টটাই আমার একমাত্র স্বপ্ন দাদু। আমি বুঝতেই পারছি না অ্যাপ্রুভাল কেন পেলাম না। তবে আই প্রমিস ইউ, যে কোনোভাবে আমি এই অ্যাপ্রুভাল নিয়ে আসব। আমি চাই সৌর্যকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করার আগে আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক, প্লিজ দাদু। বেশ, কিন্তু এই অ্যাপ্রুভাল লেটার আমার আজই চাই। আই হোপ আই ক্লিয়ার অন দ্যাট। ইয়েস দাদু, অ্যাবসলিউটলি। এই বলে দাদুর কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে রুষা আর অয়ন। সম্পর্কে সৌর্য আর রুষা খুড়তুতো ভাই বোন হলেও সৌর্য সবসময় চেষ্টা করত রুষাকে কোম্পানি থেকে বাদ দিয়ে দেওয়ার। রুষাকে সরিয়ে দিতে পারলেই সিংহ কনস্ট্রাকশন কোম্পানির ওয়ান অ্যান্ড অনলি মালিক হবে সৌর্য। অ্যাপ্রুভাল লেটারের জন্য এসেছিস? আর কোনো লাভ নেই সিস্টার, একটু আগেই অফিসার সরখেল বিক্রি হয়ে গিয়েছেন। সৌর্যর কথায় খুব একটা পাত্তা না দিয়ে রাগে হন হন করে ভেতরে চলে যায় রুষা। রুষাকে বিপর্যস্ত দেখে খুশি হয় সৌর্য। অয়ন গাড়ি থেকে নেমে পুরোটা লক্ষ্য করে। হ্যালো মিস্টার সরখেল। বলুন রুষা ম্যাডাম, হঠাৎ এখানে? সিংহ কনস্ট্রাকশনের নতুন বিল্ডিং প্রজেক্টের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং আপডেটেড। সব রুলস মেনে কাজ করেও অ্যাপ্রুভাল লেটার কেন পেলাম না, আপনি কি বলতে পারেন? কারণ আমি বারণ করেছি অ্যাপ্রুভাল দিতে।
কৃষ্ণা, তুই এখানে? হ্যাঁ, আমি আমি তো এখানেই চাকরি করি। আর তুই এই মুহূর্তে যার সঙ্গে কথা বলছিস তিনি আমার হাজব্যান্ড, মিস্টার প্রদীপ সরকার। যখন জানতে পারলাম তোর কাজের জন্য প্রদীপের অ্যাপ্রুভাল লাগবে, তখনই প্ল্যান করে নিয়েছিলাম। আজ প্রদীপ যদি চায় তাহলে তোর কাজ হতেও পারে, আবার নাও হতে পারে। তোর তো অনেক টাকা রুষা, অন্য কাউকে দিয়ে করিয়ে নে। দেখ কৃষ্ণা, যা হয়েছে সবটাই আমার ভুল। প্লিজ, যদি সম্ভব হয় সবটা ভুলে যা। না, পারবো না আমি ভুলতে। বিয়ের সব কথাবার্তা যেদিন পাকা হয়ে গেল, সেদিন তুই সব বন্ধুদের সামনে প্রদীপকে যেভাবে অপমান করেছিলি, আমি কিছুতেই ভুলতে পারবো না সেই মুহূর্ত। আমাকেও অনেক কিছু বলেছিলি তুই। কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমি। দেখ কৃষ্ণা, আমি বারবারই বলছি, যা করেছি তার জন্য আমি লজ্জিত। এখন লজ্জিত হয়ে কি হবে ঋষভ? ওই দিনের শাস্তি তুই আজ পাবি। অসম্মানের বদলে অসম্মান। মানে? মানে ও তো তোর বর, তাই না? ওকে দেখেই বোঝা যাচ্ছে প্রদীপের সামনে দাঁড়ানোর যোগ্যতা ওর নেই। আমি তো এও শুনেছি ও নাকি ঘর জামাই হয়ে থাকে। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। আমি তো এখনো কিছু শুরুই করিনি রুষা। আচ্ছা বেশ, অ্যাপ্রুভাল চাই তো তোর? তোর বরকে বল প্রদীপের কাছে হাত জোর করে অ্যাপ্রুভালের জন্য ভিক্ষে করতে। কৃষ্ণা! বাইরে যাওয়ার রাস্তা ওদিকে রুষা। মেজাজ হারিয়ে ওই ঘর ছেড়ে হন হন করে বেরিয়ে যায় রুষা। অয়ন কিছু একটা ভেবে ওখানেই দাঁড়িয়ে থাকে। ইস, পেলি না অ্যাপ্রুভেল। সো স্যাড। এবার তোকে প্রজেক্টটা আমাকে হ্যান্ড ওভার করে দিতে হবে। দাদুর তোর প্রতি ভরসা এক অর্থে চলেই গিয়েছে। কোম্পানি তোকে আজীবনের মতো ছুটি দিয়ে দেবে। তুই একদম টেনশন করিস না, আমি সব সামলে নেব। তুই এবার বাড়িতে বসে নিজের লুজার হাজব্যান্ডের সঙ্গে বিশ্রাম নে। কিন্তু তোর ঘর জামাই গেল কোথায়? কাঁচের এপার থেকে রুষা যা দেখলো তাতে ও খানিকটা অবাকই হলো। মিস্টার সরখেলের অফিসের সমস্ত স্টাফদের সামনে হাত জোর করে অয়ন অ্যাপ্রুভাল লেটারের জন্য অনুরোধ করছে। রুষা অপমানিত বোধ করে ওখান থেকে চলে যায়। কোথা থেকে পেলি এই অয়নকে? খুবই ভালোবাসে তোকে, সব কিছু করতে পারে ও তোর জন্যে। কংগ্রাচুলেশনস। এই নে তোর অ্যাপ্রুভাল লেটার। কিন্তু এটা কিভাবে সম্ভব? মিস্টার সরখেলকে আমি টাকা দিয়েছি। ফেরত পেয়ে যাবে তুমি তোমার টাকা। এই রিভেঞ্জ নেওয়াটা খুব জরুরি ছিল। ইতিমধ্যে অয়ন এসে রুষার পাশে দাঁড়ায়। তুমি কি ভাবো নিজেকে? কি দরকার ছিল এসব করার? কিরে, খুব মাথা চালাচ্ছিস? ভাবছিস এসবের পর রুষা আবার এই প্রজেক্টটা লিড করতে পারবে? আমি তা হতে দেব না। তুমি কেন? পৃথিবীর কেউই রুষার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ, দেখি কতদিন তুই ওকে প্রোটেক্ট করতে পারিস, কতদিন তুই রুষার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারিস দেখছি। চেষ্টা করে দেখে নাও ভাই, তবে সাবধান, বুমেরাং না হয়ে যায়। হ্যাঁ দাদু, বলো। তোমার অ্যাচিভমেন্টের জন্য পুরনো বাড়ির লনে একটা পার্টির আয়োজন করেছি। তুমি অয়নকে নিয়ে চলে এসো। আচ্ছা দাদু, থ্যাংক ইউ, আমরা চলে আসবো। কি বললেন? দাদু পুরনো বাড়ির লনে পার্টি অ্যারেঞ্জ করেছেন, আমাদের দুজনকেই যেতে বলেছেন। সিংহবাড়ির পার্টিতে নিমন্ত্রিত বলে অয়নের মুখ হাসিতে ভরে যায়। খানিক বাদেই রুষা কিছু একটা ভেবে ওকে বলে, অ্যাকচুয়ালি দাদু পার্টিতে ডেকেছে ঠিকই, তবে তুমি আমাকে ওখানে পৌঁছে দিয়ে আসলেই হবে। অয়ন ভাবুক হয়ে রুষার কথায় মাথা নেড়ে ওখান থেকে চলে যায়।
অত অবাক হওয়ার কিছু নেই। নিজের জন্য জামা কাপড় কিনেছিলাম, পরে আর পছন্দ হয়নি। দোকানের মালিক টাকা ফেরতই দিচ্ছিল না, তাই ভাবলাম এই টাকা দিয়ে তোমার জন্য কিছু কিনি। আজ এটা পরেই যেও। ইতিমধ্যেই রুষার কাছে ফোন আসে সায়নীর। হ্যাঁ সায়নী, বল। কি রে রুষা, এই দোকানের মালিক বলছে তুই নাকি অয়নের জন্য স্পেশাল অর্ডার দিয়ে স্যুট বানিয়েছিস। কি হচ্ছে এসব? কেন, অয়নের জন্য স্যুট বানানো কি অন্যায় নাকি? ফোন রাখ, পরে কথা বলবো। সন্ধেবেলার পার্টিতে সবাই হাজির। অয়ন আর রুষাকে দূর থেকে দেখে ফোন দিয়ে আঁটছিল সূর্য আর সায়নী। একটাই কাজ দিয়েছিলাম এই লুজারটাকে, তাও করতে পারেনি। আজকাল খুব বার বেড়েছে ওর। এদের দুজনের জন্য খুব ভালো একটা প্ল্যান করে রেখেছি। দুজনকে দেখে এখন যতগুলো লোক ভালো ভালো বলছে, তার থেকে অনেক বেশি লোক ওদেরকে দেখে ছি ছি করবে। কিরে অয়ন, স্যুটটা তো হেভি। কার থেকে ঝাড়লি? নাকি রুষার ঘাড় ভেঙে? ভিখিরি হয়ে এত দামি স্যুট পরিস কি করে ভাই? সূর্যর কথায় কিছু মনে করো না জামাই বাবু। সূর্য ও আমাদের প্রিয় ঘর জামাই, আফটার অল। শ্বশুর বাড়ির টাকাতেই তো ফুর্তি করবে, বউয়ের টাকায় বসে বসে খেতে কিসের লজ্জা? ঠিক ঠিক ঠিক, আই এম সরি জামাইবাবু। আচ্ছা সায়নী, তোর কি মনে হয় এই রুষা ওকে সত্যিই ভালোবাসে? কেন, তোর মনে হয় না? ওদিকে দেখ, পার্টিতে নিজের বরকে ছেড়ে। ও ঠিকই তো। গৌরব বরাবরই রুষাকে পছন্দ করে। সায়নীর সঙ্গে বিয়ের পরেও গৌরব চেষ্টা করে রুষাকে ইমপ্রেস করার, তবে রুষা তেমন একটা পাত্তা দেয় না ওকে। এই পার্টিতে তোমাকে এভাবে একা ছেড়ে দিয়ে রুষা একদম ঠিক করেনি। কি আর করবে জামাই বাবু? লেটস হ্যাভ আ ড্রিঙ্ক। না, আমি ড্রিঙ্ক করি না। আরে কাম অন অয়ন, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট, লেটস ড্রিঙ্ক। ও মা, কি ভালো ছেলে জামাই বাবু। এবার আমার পালা, চলো লেটস ড্রিঙ্ক। ইউ হ্যাভ টু ডু দিস। ব্রাভো জামাই বাবু। অয়নের চোখ যেন ঝাপসা হয়ে যায়। স্পষ্ট করে কিছুই দেখতে না পাওয়ায় বেশ ঘাবড়ে যায় অয়ন। শুনুন শুনুন শুনুন, এ হলো আমাদের বাড়ির ওয়ান অ্যান্ড অনলি ঘর জামাই। খুব গুণী মানুষ। ওর পরিচয়, পেশা কি, সব আজকে ও এখানে বলবে। কিভাবে ও আমাদের পরিবারের মেয়েকে বিয়ে করলো তাও বলবে। ও, তোমরা দুজন এই কারণেই আমাকে ড্রিঙ্ক অফার করেছিলে। এতগুলো প্রশ্ন যখন আছেই, তবে উত্তর দিতে শুরু করি। শালা বাবু, চলো তোমাকে দিয়ে শুরু করি। তুমি এক নম্বরের লোভী আর স্বার্থপর মানুষ। সিংহ কনস্ট্রাকশনের মালিক হওয়ার স্বপ্ন দেখো বলে তুমি সব সময় চাও রুষা এই কোম্পানি ছেড়ে দিক। ইনফ্যাক্ট তুমি তো বোধহয় আমাদের সম্পর্ক ভাঙতে চাও। মদ খেয়ে সব কি ফালতু কথা বলছিস? চুপ, একদম চুপ। কথা শেষ হয়নি এখনো। তুমি এই বিজনেসের মালিক হওয়ার আশায় বিভিন্ন রকম ফন্দি আটো। তুমি আর তোমার বাবা নিতিন আঙ্কেল দুজনে মিলে দাদুর চাপলুসি করো এবং রুষার এগেনস্টে চক্রান্ত করো। অয়ন, কি করছো? স্টপ ইট! কি হচ্ছেটা কি এখানে? দাদু দাদু, আপনাকে আমি কি বা বলি? লোক দেখানোর জন্য রুষাকে আপনি বারবার সুযোগ দেন, কিন্তু সেটা তো সত্যি নয়।
আপনি মন থেকে সৌর্যকে বেশি ভালোবাসেন, তাই আপনার কাছে রুষা সব সময় ভুল আর সৌর্য সব সময় ঠিক। ইউ আর ডিসকাস্টিং। চলে যাও এখান থেকে। অয়ন, লিমিট ক্রস করো না। আমাদের পরিবারে দাদুর কথাই শেষ কথা। সায়নী, তোমাকেই মিস করছিলাম। আমি জানি তোমরা দুজনে প্ল্যান করে আমাকে জবরদস্তি ড্রিঙ্ক করিয়েছো, যাতে আমাকে তোমরা অপমান করে বিপদে ফেলতে পারো, তাই না? তোমরা যতই চেষ্টা করো, আমি কিছুতেই ভাঙতে দেব না আমার আর রুষার সম্পর্ক। আসলে সত্যিটা কি বলো তো, একমাত্র রুষা যে তোমাদের সবার থেকে বেশি ট্যালেন্টেড। সূর্য, রুষা তোমাদের সবাইকে এত ভালোবাসে, তোমাদের খেয়াল রাখে, তাও তোমরা ওর সঙ্গেই দলাদলিটা করো। বাজে বকা বন্ধ কর অয়ন। অলরেডি তোর জন্য অনেক অসম্মানিত হয়েছি। যা ভাগ এখান থেকে। রুষা অয়নকে সামলে ধরে। তুই আগেও রুষার যোগ্য ছিলি না, এখনো নেই। লুজার। আজ তোরা দুজনে নির্লজ্জতার সব লিমিট ক্রস করে গিয়েছিস। কাউকে অপমান করার জন্য যে তোরা এত দূর যাবি আমি কখনো ভাবিনি। আজকের পর অয়নকে কিছু বলার আগে মনে রাখবি, অয়ন ইজ মাই হাজবেন্ড। হাজার চেষ্টা করলেও তোরা ওর ক্ষতি করতে পারবি না। নেক্সট টাইম ওর সঙ্গে খারাপ ব্যবহার করার আগে মনে রাখিস, আমি কিন্তু তোদের ছাড়বো না। চলো অয়ন। এসব কি হচ্ছে এখানে সৌর্য? এই অয়ন না আমাদের পরিবারের কলঙ্ক কাকিমা। আমি বুঝি না এই ভিখিরিটার সঙ্গে থাকার কি দরকার রুষার। আমি বা কি করি বলতো? রুষার বাবা এই ভিখিরিটাকে রুষার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমরা অনেক কিছু করতে পারি কাকিমা। তুমি যদি চাও আমি ওদের সম্পর্কটা ভেঙেও দিতে পারি। সত্যি? কিন্তু কিভাবে? ভালো প্ল্যান। তোর যা করার কর, শুধু মাথায় রাখিস রুষার যেন কোনো ক্ষতি না হয়। তুমি চিন্তা করো না, রুষার কিচ্ছু হবে না। আজ যা ঘটেছে তার পেছনে সূর্য আর সায়নী 100% ইনভলভ। তবে ওরা এই ঘটনা ঘটালো বলেই অয়নের মনের কথা জানতে পারলাম। অ্যাটলিস্ট এটুকু বুঝলাম আমি আর অয়ন দুজন দুজনকে নিয়ে একই রকম ভাবি। আই লাভ ইউ ভেরি মাচ রুষা। আমি কোনো ভুল করিনি, ট্রাস্ট মি। সবাই আমাদের আলাদা করে দিতে চাইছে, আমি কিছুতেই তা হতে দেব না। আমি তোমার সঙ্গে থাকতে চাই রুষা, তোমাকে কোনো দিন ছেড়ে যাব না, প্রমিস। আমি এখানে কি করে এলাম? গতকাল কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? রুষাকে ফেস করবো কিভাবে? যাকে দেখা যাবে। গুড মর্নিং।
গতকাল রাতের জন্য আই এম রিয়েলি ভেরি সরি রুষা। আমার জন্য তোমার প্রবলেম হয়েছে, পারলে আমাকে ক্ষমা করে দিও। রিয়েলি সরি। তোমার কফি। আগে ফ্রেশ হই, আজ অনেক কাজ আছে। এসে খাই। আমি বিক্রম বলছি ছোট সাহেব। আবার ফোন করেছো কেন? তুমি কি সিদ্ধান্ত নিলে সেটা জানার জন্যই ফোন করেছি। তোমাকে কতবার বলেছি বারবার আমাকে ফোন করো না। আমি চাই না আমার বংশ পরিচয়ের সিক্রেট এই বাড়ির কেউ জানুক। আমার রহস্য সময় এলে আমি নিজেই ফাঁস করব। আমি গরিব বেচারা ঘর জামাই, এটাই এখন আমার পরিচয়। গুড বাই। হাতে ডিভোর্স পেপার নিয়ে সচকিত হয়ে দাঁড়িয়ে থাকে রুষা। অয়ন চিন্তিত মুখে রুষার দিকে তাকিয়ে থাকে। সূর্য আর সায়নীকে দেখে বোঝাই যায় রুষার এই পরিস্থিতিতে ওরা বেশ মজা পাচ্ছে। অত ভাবার কি আছে রুষা? জলদি সাইন করে দে। তোর একটা সাইন তোকে এই লুজারের হাত থেকে মুক্তি দেবে। অসম্মান ছাড়া আর কি দিয়েছে ও তোকে? সায়নী একদম ঠিক বলেছে। ডিভোর্স পেপারে সাইন করে মুখের ওপর ছুঁড়ে মার ওকে। তোকে ঠকাচ্ছে? এত সাহস! রুষা হঠাৎই হাতে রাখা পেন সোফায় ছুঁড়ে ফেলে দেয়। সূর্য আর সায়নী নিজেদের মধ্যে চোখাচোখি করে। রুষার মা শালিনী দেবী প্রচন্ড রেগে গিয়ে ওকে বলেন, রুষা, এসব কি করছিস? এই ছেলেটা তোকে ঠকিয়েছে। শালিনীর কথায় কান না দিয়ে রুষা ওর চোখের সামনে ডিভোর্স পেপার ছিঁড়ে টুকরো টুকরো করে হাওয়ায় উড়িয়ে দেয়। পুরো ঘটনাটায় অয়ন থম মেরে যায়। রুষা, পাগল হয়ে গিয়েছিস নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না আমার আর অয়নের সম্পর্ক ভাঙার জন্য তোরা এতটা নিচে নেমে যেতে পারিস। আর তুমি এই দুজনের কথা কেন বিশ্বাস করলে মা? মানে কি বলতে চাস তুই? রাহুল আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। ও আমাকে সব জানিয়েছে, কিভাবে সূর্য আর সায়নী অয়নকে বোকা বানিয়ে ক্লাবে ডেকেছিল, কিভাবে ওর অজান্তে গ্লাসে ওষুধ মিশিয়ে নেশার করে অয়নের সঙ্গে একটা অচেনা মেয়ের ছবি তুলেছিল। রাহুলও সামিল ছিল ওদের সঙ্গে এই চক্রান্তে। এইসব মিথ্যে ঘটনা সাজিয়ে সায়নী চায় আমাদের সম্পর্কটা ভেঙে যাক। কে রাহুল? আমি রাহুলকে চিনি না। এসব মিথ্যে কথা। সায়নীর ওপর আর রাগ ধরে রাখতে পারে না রুষা। ওর দিকে এগিয়ে গিয়ে ওর গালের সজোরে একটা চড় মারে। চড়ের আওয়াজ যেন প্রতিধ্বনিত হয়ে সবার কানে বাজতে থাকে। চুপ কর বেঈমান! সিসিটিভি ফুটেজ দেখিয়েছে রাহুল আমাকে। এত কিছু হবার পরেও অয়ন এখনো এখানে শান্তভাবে দাঁড়িয়ে আছে, কারণ ওর জন্য আমাদের সম্পর্কটা জরুরি। অয়নের এগেইনস্টে ষড়যন্ত্র করার জন্য তোরা যে এত দূর যেতে পারবি তা আমি ভাবিনি রে কোনোদিন, সত্যি ভাবিনি। রাগে লজ্জায় কেঁদে ফেলে রুষা। ঘর জামাই হয়ে থাকতে থাকতে অয়ন ভুলে গিয়েছিল আত্মসম্মানের জন্য লড়াই করতে। রুষার চোখে জল দেখে ও বুঝতে পারে ওদের প্রেম এখনো বেঁচে আছে। অয়ন এগিয়ে এসে রুষার কাঁধে হাত রেখে ওকে শান্ত করে।
রুষা নিজেকে সামলিয়ে সূর্য আর সায়নের উদ্দেশ্যে বলে, আমি ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার আগেই তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা, সেটাই আমি চাই। আজকের পর থেকে তোদের জন্য এই বাড়ির দরজা বন্ধ। সূর্য আর সায়নীর এই চক্রান্তের ব্যাপারে আমি কিছু জানতাম না রুষা। নিজেদের খেয়াল রাখিস, আমি চললাম। তুমি আমাকে এই ঘটনাগুলো আগেও বলতে পারতে অয়ন। আই ট্রাস্ট ইউ অলওয়েজ। রোজউড স্প্রিংসে কোনো বড় কোম্পানি ইনভেস্ট করেছে। এর পপুলারিটি দিনের পর দিন বেড়েই চলেছে। এশিয়ার সমস্ত বড় কনস্ট্রাকশন কোম্পানি এই প্রজেক্টের জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমি চাই যে কোনো উপায়ে আমাদের কোম্পানি যেন এই প্রজেক্টটা পায়। আর যদি প্রজেক্ট ক্র্যাক করতে না পারো তবে তোমরা প্রত্যেকে রেজিগনেশন লেটার রেডি রেখো। দাদুর কথায় ভয় পেয়ে যায় সূর্য। মনে মনে ভাবতে থাকে, চাকরি যদি না থাকে তাহলে মালিক হবে কি করে। আরও একটা কথা, যে এই প্রজেক্টটা ক্র্যাক করতে পারবে তাকে কোম্পানি পুরস্কার হিসেবে দেবে সি ফেসিং 6 ফ্লোর বিল্ডিং। দাদু, রুষার বাবা সিদ্ধার্থ কাকুর আন্ডারে একটা ইঞ্জিনিয়ারদের টিম আছে। উনি তো এখন হসপিটালে। আমরা চাই ওই ইঞ্জিনিয়ারের টিম আমার আন্ডারে কাজ করুক। এই প্রজেক্টের জন্য টিম স্ট্রং হওয়া জরুরি। বাবার কাছ থেকে এর আগেও অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে। এরপর যদি টিমও না থাকে তাহলে উনি কি করবেন? কাকু এখন হসপিটালে অ্যাডমিটেড রুষা। উনি আর কি করবেন? কবে কাকু সুস্থ হবেন তাও জানা যাচ্ছে না। সূর্য তো একদমই ঠিক কথা বলছে। সূর্যর আন্ডারেই ওই টিমের কাজ করা ভালো, তাই না দাদু? বলো। বেশ, তোমাদের সকলেরই যখন এক মতামত, তবে এই টিম সূর্যর আন্ডারেই কাজ করুক। দিস মিটিং ইজ ওভার, ইউ মে গো নাও। সূর্যকে দেখে বোঝা যায় মনে মনে ও যেন কোনো ছক কষছে। যেভাবেই হোক এই প্রজেক্টটা তাকে পেতেই হবে। না পেলে চাকরি তো যাবেই, সঙ্গে কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন ভেস্তে যাবে সূর্য। দাদুর চেম্বার থেকে বেরিয়ে এসে একজনকে ফোন করে সূর্য। হ্যালো, আমি সিংহ কনস্ট্রাকশন কোম্পানি থেকে সূর্য বলছি। আমি অ্যাজ এ বিল্ডার তোমাদের কোম্পানি থেকে একটা প্রজেক্ট নিতে চাই। হু আর ইউ? আর এইভাবে ফোন করে কে প্রজেক্ট ডিসকাস করে? মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? আমার নাম্বার পেলে কোথায়? স্যার, আমি আগামীকাল ওপেন প্রেজেন্টেশন মিটে আসছি। শুধু এটা জানানোর জন্যই আপনাকে ফোন করেছিলাম। কমিশন যদি দিতে হয় দেব, কিন্তু যে কোনো মূল্যেই প্রজেক্টটা আমার চাই। আচ্ছা, কমিশন দিবি আমাকে? আমি এজেন্ট না রে। ননসেন্স। মালিক, বুঝলি? তুই কাল আমার অফিসে আয়। প্রেস মিডিয়া সবার সামনে তোর আর তোর কোম্পানির কতটা ক্ষমতা দেখব। ইন ফিউচার আর কখনো ফোনে অন্তত ডিল ক্লোজ করার চেষ্টা করবি না। এসব ফালতু কি করলাম? কাল কি করে যাব ওখানে? প্রজেক্ট তো দেবেই না, উপরন্তু অপমান করার জন্য রেডি হয়ে আছে। এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। রুষা আছে তো, কোম্পানির গর্ব। সায়নীর কথার অর্থ বুঝে মুচকি হাসে সূর্য। সূর্য, কিছু বলবে? দাদু, আমি ভাবছিলাম রুষা তো কোম্পানির জন্য অনেক কাজ করেছে, কোম্পানির জন্য ভাবেও অনেক বেশি। লাস্ট প্রজেক্টে ওর পারফরমেন্স খুবই ভালো।
ঘুরিয়ে ফিরে কথা না বলে যা বলার স্পষ্ট করে বলো প্লিজ। দাদু, আমি চাই রোজউড স্প্রিংসের প্রজেক্ট রুষা হ্যান্ডেল করুক। এতে আমাদের কোম্পানিরও লাভ হবে। সূর্যর কথা যেন বিশ্বাসই হয় না রুষার। কিছুক্ষণ আগে দেখা সূর্য আর এখনকার সূর্যকে মেলাতে পারে না ও। ওকে সূর্য, তুমি যেতে পারো। এবার এই ডিলটা আমি রুষাকেই দিলাম। অভিনন্দন রুষা। রুষা, তুই প্রেজেন্টেশন মিটের জন্য চলে যা। আমরা দুজন কিছু কাজ সেরে তোকে জয়েন করছি। রোজউডের অফিসে চলছে দেশের বড় বড় কোম্পানিদের সঙ্গে প্রেস কনফারেন্স। মিডিয়ার লোকজনের ভিড় ঠেলে যখন রুষা সেই ঘরে ঢোকে, সে বুঝতে পারে এত বড় বড় কোম্পানির মাঝে তার কোম্পানি অতি ক্ষুদ্র। দুশ্চিন্তা হয় ওর। আঁচ করার চেষ্টা করে এটা সূর্যর কোনো চক্রান্ত কি না। মিডিয়া ছবি তোলা শুরু করে। রুষা চেয়ার টেনে বসে পড়ে। এরই মধ্যে রোজউডের মালিক হর্ষ মিত্র ঘরে ঢুকে নিজের চেয়ারে বসে বলেন, এখানে সিংহ কনস্ট্রাকশন থেকে কেউ এসেছেন? হ্যাঁ, রুষা সিংহ। আমি আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি অ্যান্ড আই ওয়ান্ট মাই কোম্পানি টু গেট দিস প্রজেক্ট। আচ্ছা, এবার আপনি একটা কাজ করুন, আপনি এখানে চলে আসুন, আপনাকে দিয়ে শুরু করুন। রুষা একটু ঘাবড়ে যায়। হর্ষের মুখের হাসি দেখে ভয় লাগে ওর। কিছু একটা হতে চলেছে এমনটা আঁচ করতে পারে ও। মিডিয়ার পেছনে দাঁড়িয়ে সূর্য আর সায়নী অপেক্ষা করছে কতক্ষণে রোজউডের মালিক হর্ষ মিত্র অপমান করে রুষাকে বের করে দেবে ওখান থেকে। ইনি হলেন রুষা সিংহ, সিংহ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। এই কোম্পানি থেকে গতকাল কমিশন অফার করে আমার কাছে একটা ফোন আসে, আর এখন ইনি চান ওনার কোম্পানিকে আমি এই প্রজেক্টটা দিয়ে দিই। ও, তুমি জানোই না যে আমি কে? তাহলে জেনে নাও এবার, আমি হলাম অয়নের ওয়াইফ। এই কথা শোনার পর অয়নের মাথা যেন কাজই করছিল না। রুষা নেহার দিকে এগিয়ে এসে বলে, তুমি এসব কি বলছো? তুমি জানো অয়ন আমার হাজবেন্ড? সরি সরি। তুমি হাসছো কেন রুষা? এটা কি হচ্ছেটা কি? সরি অয়ন, সরি। আমরা তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। আসলে নেহা আমার বন্ধু, ও আমার সঙ্গে বাজি ধরেছিল। এমন কোনো ছেলে নাকি এই পৃথিবীতে নেই যে ওর প্রেমে পড়বে না, তাই আমি তোমাকে দিয়েই বাজি ধরেছিলাম। তবে ও কিন্তু ডাহা ফেল পড়েছে। প্রাউড অফ ইউ অয়ন। তোমরা দুজনে আমাকে যা ভয় পাইয়ে দিয়েছিলে না, উফ। তবে তুমি চাইলে আমি কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি অয়ন। শাট আপ। সরি। হ্যাঁ, আচ্ছা, আমি আসছি। ওকে। আই এম সরি রুষা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। একটা ইম্পর্ট্যান্ট কাজ চলে এসেছে রে। এটা কি হলো নেহা? আমি তোকে ডাকলাম একসঙ্গে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করব বলে। জানি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু এই কাজটা না সত্যি খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট যেদিনই সময় পাবো আমি চলে আসবো, কেমন? বাই রুষা। বাই। সি ইউ। আসছি অয়ন। বিগত 6 ঘন্টা ধরে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ওর পা দুটো যেন অবশ হয়ে আসছিল। বিরক্ত হয়ে ও নিজের মনেই বলে উঠল, ভগবান জানে এতক্ষণ ধরে বাবা ভেতরে কি এত কথা বলছে। দাদুকে বোঝাতে এত সময় লাগছে বাবা। স্যার, আমি তাহলে আসি। ঠিক আছে বাবা, দাদু কি আমাকে ক্ষমা করেছে? হ্যাঁ, কিন্তু আমি এখনো রেগে আছি তোমার উপর। দাদুর মুখের উপর এত বড় বড় কথা বলা তোমার উচিত হয়নি। বাবা যখন বললেন যে উনি রুষাকে ইঞ্জিনিয়ারদের টিমগুলো ফিরিয়ে দিতে চান, তখন ওর এগেনস্টে কেন কথা বলতে গেলে? আমাদের পরিবারের মাথা উনি, আর তোমাকেও যথেষ্ট ভালোবাসেন। তোমার উচিত ছিল দাদুকে সম্মান দেওয়া, তার সিদ্ধান্তকে সম্মান দেওয়া। আই এম সরি বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এরকম করব না। সূর্য
নিজের ভুল বুঝে ওর বাবার কাছে ক্ষমা চাইল। শোনো, প্রজেক্ট নিয়ে তুমি কোনো চিন্তা করো না। শুনলাম দাদু আগামীকাল দার্জিলিং যাচ্ছেন। বেরিয়ে যাওয়ার আগে আমরা দুজনে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসবো, কেমন? সূর্য বুঝতে পারে ওর বাবার এই কথার পিছনে ঠিক কি ইঙ্গিত রয়েছে। নিজের ঘরে একা শুয়ে রুষার যেন কিছুতেই ঘুম আসছিল না। ও শুধু অয়নের কথাই ভেবে যাচ্ছিল। তুমি কিছু লাগবে নাকি তোমার? রুষা উত্তর খুঁজে না পেয়ে এদিক ওদিক দেখতে থাকে। অয়নের চোখে চোখ না রাখার হাজারো চেষ্টা করতে করতে রুষা নিজের মনে মনেই বলে, হুট করে কিচ্ছু না ভেবে অয়নের ঘরে চলে তো এলাম, কিন্তু এবার ওর প্রশ্নের কি উত্তর দেব? আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে। ও, আমি এক্ষুনি গিয়ে ঠিক করে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই। রুষার এ আজ হলো কি? ওর ব্যবহার আজ যেন ভীষণই অন্যরকম। অয়ন যেন কিছুই বুঝে উঠতে পারছিল না। আর অয়নের এই থতমত রূপ রুষা এর আগেও বহুবার দেখেছে। আজ রাতটা আমি এখানেই শুয়ে পড়ছি। ঠিক আছে, তাহলে তুমি এখানে শুয়ে পড়ো, আমি বরং তোমার ঘরে চলে যাচ্ছি। আরে, আমার এখানে আসার আসল কারণটা কি ও বুঝতে পারছে না? আমরা একসঙ্গে এক ঘরে ঘুমোলে কি প্রবলেম? তবে রুষা এখনো নিজের মনে অতটা সাহস জুগিয়ে উঠতে পারেনি যে এই প্রশ্নটা জোরে জোরে করবে। সেজন্য ও বলল, না দেখো, আমি তোমাকে বিরক্ত করতে চাই না, তুমি এখানেই শুয়ে পড়ো। আরে তুমি বেকার এত চিন্তা করছো রুষা। একটা বাল্ব ঠিক করতে কি এমন কষ্ট হবে? আমি গিয়ে বাল্বটা ঠিক করে দেব, তারপর সোফাতেই ঘুমিয়ে পড়বো। তুমি নিশ্চিন্তে আমার খাটে শুয়ে পড়ো। অয়ন, এসবের দরকার নেই। বাল্বটা ঠিক করতে হবে না? রুষা একেবারে হতাশ হয়ে অয়নকে বলল, রাত্রিবেলা বাল্বের কি দরকার? তুমি শুয়ে পড়ো। গুড নাইট। আমার মতো বোকা মেয়ে পৃথিবীতে আর একটাও নেই। কেন মরতে চেয়ে অয়নের ঘরে যেতে গেলাম? এমনিতে তো আমার সব কথা না বলতেই বুঝে যায়, কিন্তু আজকে ও আর কিচ্ছুটি বুঝতে পারলো না। আমার এত এম্বারেসড লাগছে যে আজ রাতে আর বোধহয় ঘুমই আসবে না। রুষাকে অফিসে পৌঁছে দিয়ে অয়ন অফিস থেকে বেরোতেই যাচ্ছিল। ঠিক তখনই ও আর রুষা একজনের গলার আওয়াজ শুনতে পায়। আমাকে আটকাস না। অয়ন, আজকে তুমি তোমার বউয়ের ফেরারি স্পোর্টস কারটা করে আসোনি? আমি তো ভাবলাম এবার থেকে রোজ রুষা ওই গাড়িটা করেই অফিস আসবে। সায়নের কথা বলার ভঙ্গিমা থেকে এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও অয়ন এবং রুষাকে অপমান করার জন্যই এসেছে। এখানেই শেষ নয়, এরপর সায়নে আরো বলল, এক মিনিট,
আচ্ছা, ব্যাপারটা কি এরকম যে দামি গাড়ি ভাড়ায় নেওয়ার মতো টাকাও নেই অয়নের কাছে? সবসময়ের মতোই এবারও অয়ন এই অপমানটা শুনেও না শোনার ভান করল। ওই গাড়িটা এখনো অয়নের রোজউড স্প্রিং এর বাংলোর বাইরে পার্ক করা আছে। তবে এই বিষয়ে কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন অয়নের ছিল না। কিন্তু রুষা, ও কখনোই চুপচাপ এই অপমান মেনে নিয়ে নিজের দিনটা শুরু করতে রাজি ছিল না। সায়নী, তুই কি চাস? যে তোকে এর দ্বিগুণ অপমান করে আমার কেবিন থেকে ধাক্কা মেরে বার করে দিই? তোকে আর সৌর্যকে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম সেটা আরেকবার মনে করিয়ে দেব? এই কথা শুনে সায়নীর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। রুষা আসলে সায়নীর একদম দুর্বল জায়গায় আঘাত করেছিল, আর রুষার এই এক কথাতেই সায়নীর চোখের সামনে যেন ওই দিনের একটা ঝলক এসে উঠল। কিন্তু হঠাৎ করেই সায়নীর যেন কিছু একটা মনে পড়ে গেল। ও রুষাকে বলল, রোজউড স্প্রিং এর ওই একটা ডিল ক্র্যাক করে তোর আর মাটিতে পা পড়ছে না, না? এই খবরটা কি জানিস যে দাদু অনেকক্ষণ আগেই ওই প্রজেক্টটা থেকে তোকে বার করে দিয়েছে? এটা কিভাবে সম্ভব? গতকালই তো রুষা নিজে এই ডিলটা ক্র্যাক করে। এই প্রজেক্ট আমি তুলে দিচ্ছি সিংহ কনস্ট্রাকশনের হাতে। দাদু অনিল সিংহ রুষার কাজে ভীষণ খুশি হয়েছিলেন। ওকে নিয়ে গর্ব করেছিলেন ওর দাদু। আর একদিনের মধ্যে দাদু ওকে সেই প্রজেক্ট থেকে বার করে দিলেন। যদিও এই কথাটা শুনে অয়ন খুব একটা অবাক হলো না। আমার মন বলছিল যে এইরকম কিছু একটা করতে। রুষার দাদুর চোখে ধুলো দেওয়ার জন্য সূর্য আর ওর বাবা নিতিন সিংহ যা খুশি করতে পারে। বিবেক বলে ওদের কিছুই নেই। বোকামি, তুই আজকাল জেগে জেগেই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিস রুষা। চোখ খুলে দেখ ভালো করে। এই কথাগুলোর মানে কি? দাদু বলেছে এই কথা? আমি এক্ষুনি কথা বলছি দাদুর সঙ্গে। দাদু তো দার্জিলিং চলে গেছেন। দাদু বলছিলেন যে উনি কয়েকদিন একটু বিশ্রাম নিতে চান। বিরক্ত না করাই ভালো। রুষার শেষ প্রশ্নের উত্তরটা সায়নী নয়, সূর্য দিয়েছিল। রুষা লক্ষ্য করে সূর্য যেন আজ একটু বেশি দম্ভ নিয়ে কথা বলছে। এরপর সূর্য রুষাকে বলে, আর শোন, যাওয়ার আগে দাদু এই রোজউড স্প্রিং এর প্রজেক্টটা তোর হাত থেকে তুলে আমার হাতে দিয়ে গেছেন। তোর কাজ তো নেই, তুই এবার বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পারিস। ঠিক কিসের ভিত্তিতে দাদু তোর হাতে এই প্রজেক্টটা দিয়ে গেলেন? কিসের ভিত্তিতে? ভালো প্রশ্ন করেছিস। তোর হয়তো খেয়াল নেই রুষা, আমার নাম সূর্য সিংহ। আমি এই সিংহ পরিবারের একমাত্র বংশধর। তাই এরপর ভবিষ্যতেও এই ব্যবসা, এই পরিবার সবকিছু আমার নিয়মেই চলবে। আর এর ভিত্তিতেই দাদু আমার হাতেই প্রজেক্টটা দিয়ে গেছেন। আই হোপ আমার এই উত্তরটা শুনে তুই এবার স্যাটিসফাইড হয়ে গেলি। এই কথাগুলো শোনার পর সত্যি বলতে রুষার আর কিছু করার ছিল না, আর কিছু করার ইচ্ছেও ওর ছিল না। সূর্য ওর মিষ্টি কথার জালে অনিল সিংহকে খুব সহজে ভুলিয়ে নিতে পারত, আর ওর যে কোনো সিদ্ধান্তের বদলও ঘটাতে পারত। তাই অয়ন এই কথা শুনে একটুও অবাক হয়নি। জানিস দাদা, কিছু মানুষের অহংকারই না তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। নিজেকে বাদ দিয়ে সে তো আর কিছু দেখতেই পায় না। সে ভেবেছিল যে হর্ষমিত্রের মতো পাওয়ারফুল লোকের সঙ্গে কম্প্রোমাইজ করে নিলে তার সব মুশকিল আসান হয়ে যাবে। আর বাস্তবে সেই কাজটা কমপ্লিট করা এক নয়। আসলে সায়নী ভাবছিল রুষার বেকার স্বামী অয়নও যখন এখানে উপস্থিত রয়েছেই, তাহলে এক ঢিলে দুই পাখি মারতে তো ক্ষতি নেই। অয়ন, তুমি সত্যিই জানো না? রুষা দুশ্চিন্তায় পড়ে গিয়ে নিজের মনেই বলে ওঠে, এই মেয়েটার কি মুখে সত্যি কোনো লাগাম নেই? কাকু আছে, তার সামনেই যা নয় তাই বলে যাচ্ছে। কে জানে সায়নীর মিথ্যে কথা বলার অভ্যেস কবে যাবে। যদিও আমার থেকে ভালো সত্যিটা কেউ জানে না। কিন্তু অয়ন যদি একবার ওর কথা বিশ্বাস করে নেয় তখন, হে ভগবান বাঁচাও আমাকে। রুষার মুখ দেখে ওর মনের অবস্থা বোঝা না গেলেও কিন্তু ওর চোখের রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সায়নী,
তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। এবার রুষা মনে মনে ভয় পেতে শুরু করছিল। মনে শঙ্কা নিয়ে ও অয়নকে দেখছিল। এদিকে সায়নী যেন এতক্ষণ ধরে এই মুহূর্তের অপেক্ষায়ই ছিল। অয়ন, তুমি যখন রুষাকে খুশি করার জন্য দিনরাত এক করে পরিশ্রম করছো, তুমি আশা করি এত বোকাও নও যে আমার কথার মানে তুমি ধরতে পারছো না। সায়নী চাইছিল এসব শুনে অয়ন অসহায় বোধ করুক, কিন্তু উল্টে অয়ন যা বলল সেটা শুনে সায়নী নিজেই কেমন অসহায় বোধ করতে লাগলো। রাসলীলা? বেশ, তাতে তোমার কি? ও গড! অয়ন, কি বলছো তুমি? তুমি কি জানো এই হর্ষমিত্র লোকটা আসলে কেমন? লোকটা যেমন বড় লোক তেমনই হ্যান্ডসাম। আর তোমার বউকেও তো দেখতে শুনতে ভালোই। হ্যাঁ ঠিক, এটা তো রুষাই আমাকে বলেছিল যে ওরা দুজন সিনেমা নিয়েই আলোচনা করছিল। অয়ন, তুমি কি সত্যিই বুঝতে পারছো না রুষা তোমাকে ঠকাচ্ছে? অয়ন, ও গড! রুষা বুঝতে পারে যে শুরু থেকে এখনো অবধি অয়ন পুরোটাই অভিনয় করছিল। অয়ন আসলে এইভাবে সায়নীকে আরো বেশি উত্তপ্ত করে দিতে চাইছিল। না, রুষা আমাকে ঠকাচ্ছে নাকি তোমরা ওকে ঠকানোর চেষ্টা করছো? অয়নের এমন সপ্রতিভ জবাবে সায়নী স্তম্ভিত হয়ে যায়। পরিস্থিতি বুঝে সূর্য বোনকে সাপোর্ট করতে মুখ খোলে। যদি সেই চেষ্টা করিও কি করবে তুমি? কতটুকু ক্ষমতা তোমার? ভুলে যাচ্ছ যে তুমি নিতান্তই একজন ঘর জামাই। তোমাকে দেখে রুষার হাজবেন্ড বলে তো মনেই হয় না, বরং ওর পোষা কুকুর বললেই বেশি মানায়। রুষা কিন্তু খুঁজে খুঁজে একদম পারফেক্ট প্যাকেজ নিয়ে এসেছে। তুমি ওর শেফ, ওর ড্রাইভারও তুমি, আর ওর বাড়ির কাজের লোকও তুমি। এইসব কাজ করে যদি তোমার হাতে সময় থাকে তখন তুমি হলে ওর পার্ট টাইম হাজব্যান্ড। কিন্তু দুঃখের কথা কি জানো, এত কিছু করেও তুমি যোগ্য স্বামী হতে পারলে না। কথাগুলো বলার সময় সূর্য এমনভাবে অয়নের দিকে তাকিয়েছিল যেন ওর সামনে কোনো আবর্জনা পড়ে রয়েছে। সাধারণত অয়ন রুষার পরিবারের সমস্ত অপমান মুখ বুজে সহ্য করে নেয়, কিন্তু যাদেরকে রুষা নিজেই অপছন্দ করে তাদের সম্মান রাখার দায়িত্ব ওরও নেই। ও সূর্য, কাল দাদু তোকে কষিয়ে একটা দিয়েছিলেন না, কি ব্যথা কমেছে? অয়নের এই কথাটা যেন সূর্যর কাটা ঘায়ে নুনের ছিটের মতো লাগে। গতকালের ওই অপমান সূর্য চাইলেও এ জীবনে ভুলতে পারবে না। চর খেলেই বা তার সঙ্গে তোর কি সম্পর্ক? তুই নিজের বউকে সামলানোর চেষ্টা কর। তোর বউ কিন্তু খুব উঠছে, বেশি বার বাড়ার আগে ডানাটা ছেটে দে। সূর্যর এহেন অপমানজনক কথাও অয়নকে বিচলিত করতে পারে না। তুই নিজের ডানা সামলা, রুষাকে আমার হাতে ছেড়ে দে। লাগলো বুঝি? এতদিনে তো এগুলো তোর অভ্যেস হয়েই গেছে না? অয়নের এহেন আচরণে সূর্যর মুখে যেন আর কথাই ফুটছিল না। তোর বউ আরেকজনের সঙ্গে প্রেম করছে, সেটা শুনেও তো রাগ হচ্ছে না? ছোটবেলা থেকে আজ অবধি এই প্রথমবার রুষা সূর্যকে এরকম পরাস্ত হতে দেখল। এ কি সেই অয়ন যে ওর সামনে আগে মুখ খোলার সাহস পর্যন্ত পেত না? আমার বউয়ের পরকিয়া আর গোটা অফিসের সামনে দাঁড়িয়ে তোর মার খাওয়া, এই দুটোর মধ্যে কি আদৌ কোনো সম্পর্ক আছে? তোর কি ছোটবেলা থেকেই মাথায় গন্ডগোল আছে, নাকি কাল চটটা খাওয়ার পর স্ক্রু ঢিলা হয়ে গেছে? বাজে কথা বলা বন্ধ কর অয়ন। অয়নের এই ইন্টারেস্টিং রূপটা আমি আগে তো কখনো দেখিনি। এবার তো কাল রাতের কথাটা ভেবে আমার আর এম্বারেসড লাগছে না। এই তুই কেন হাসছিস রে? নিজের কোনো ঠিক ঠিকানা নেই, এদিকে ঢং আছে 16 আনা। তুই আমাদের এই বংশের একটা কলঙ্ক রুষা। রুষার নামে আর একটা কথাও আমি সহ্য করব না। তোর মুখ দিয়ে যেন আমার বউয়ের নামে একটাও খারাপ শব্দ না বেরোবে। তুই আমাকে আটকানোর কে রে? আমি সম্পর্কে ওর দাদা, আমি ওকে বকতে পারি, সেটা আমার অধিকার। এই সিংহ পরিবারের কারোর মুখের ওপর কোনো কথা বলার যোগ্যতাই নেই তোর, বুঝলি? অয়ন, একদম ঠিক বলেছিস। তোর গায়ে হাত লাগানোর যোগ্যতাও আমার নেই, বাট সরি, তোর যোগ্যতা বুঝিয়ে দেওয়াটা খুব দরকার ছিল। ওরা তিনজনও অয়নের এই রূপ প্রথমবার দেখছিল। অয়নের কথাটা একদম স্পষ্ট ছিল, ওকে যে যা খুশি চায় বল,
কিন্তু ওর ওয়াইফ রুষার বিরুদ্ধে কেউ কিছু বললে অয়ন কখনোই সেটা মেনে নেবে না। তুই কি আমার পরিচয়টা ভুলে গেছিস? দাদু যদি একবার জানতে পারেন যে তুই আমার সঙ্গে এই ব্যবহার করেছিস, ভাবতে পারবি না তোর কি অবস্থা হবে। এই কথা শুনে অয়ন সূর্যকে আরো অপমান করার জন্য বলে, তুই কি এই ভ্রান্ত ধারণায় আছিস যে আমি তোর দাদু অনিল সিংহকে ভয় পাই? নির্লজ্জ কোথাকার! তোমার তো দেখছি নিজের প্রাণেরও ভয় নেই। আমার তো মনে হয় ওকে আর রুষাকে এই মুহূর্তে ধাক্কা মেরে সিংহবাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ওদের সবার মনে অনিল সিংহের স্থান ছিল ঈশ্বরের ঠিক পরেই। ওরা কেউই পরিবারের এই বয়োজ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে একটা কথাও শুনতে রাজি ছিলেন না। এই রে, উত্তেজনার বশে অয়ন লিমিট ছাড়িয়ে ফেলেছে। কে জানে এরপর ওর কি হবে। অয়ন জানতো এই তিনজন দুর্বলের দুর্বলতার সুযোগ নেয় আর ক্ষমতাশালী লোকেদের ভয় পায়। দাবড়াবেই এরা চুপসে থাকবে। অয়ন রুষাকে বলে, চল আমরা বাড়ি যাই। রুষার থেকে প্রজেক্টটা কেড়ে নেওয়া হয়েছে জেনে ওরও আর ইচ্ছে করছিল না অফিসে থাকতে, তাই ও অয়নের কথায় সম্মতি জানাল। ওরা দুজন চলে গেল। ঘরে বাকি তিনজনের মনে প্রতিশোধের আগুন ধিকি ধিকি জ্বলতে শুরু করলো। অয়ন, আজ তুই যেটা করলি তার ফল তুই শিগগিরই পাবি। সুদে আসলে অয়নের একার ভুলের মাসুল গুনবে ওরা দুজনে। এমন বদলা নেব যে মরার পরেও আমার নাম শুনলে ওদের আত্মা কেঁপে উঠবে। এই কথাগুলো ভাবতে ভাবতে সূর্যর চোখে যেন আগুন খেলে গেল। এ কিন্তু যে সে আগুন নয়, এ হলো প্রতিহিংসার আগুন। রুষা অনেকক্ষণ ধরে অয়নকে কিছু বলতে চাইছিল, কিন্তু কেন কে জানে নিজের ভিতরে সেই সাহসটা সঞ্চয় করতে পারছিল না। কিছুক্ষণ চুপ থাকার পর, অয়ন, রুষা, আমাকে তুমি বিশ্বাস করো তো? এই প্রশ্নের পিছনের সঠিক কারণটা রুষা বুঝতে পারল না, তবে সম্পূর্ণ আস্থা নিয়ে ও অয়নের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ পড়ি। তাহলে ভরসা রাখো, তোমার দাদু রোজউড স্প্রিং এর ওই প্রজেক্ট তোমাকে টেকে ফিরিয়ে দেবেন, আমি কথা দিচ্ছি। আরে সূর্য স্যার, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। রবীন্দ্রের সঙ্গে দরকার আছে। আচ্ছা, এটুকু জেনে রাখো, নতুন মিশনে নামতে হবে। অয়ন, তোমার ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। ব্রো, তুমি অপমান আমাকে করেছো, এবার তার মাসুল গুনবে তোমার বউ। আজ যেন নেশার ঘরেও বিগত 48 ঘন্টায় খাওয়া প্রতিটা চড়ের কথায় মনে পড়ছিল সূর্য। কিভাবে প্রতিশোধ নেবে সূর্য? অয়ন কি রুষাকে এই আসন্ন বিপদের হাত থেকে বাঁচাতে পারবে? অয়নের দেওয়া কথা মতো রুষা কি সত্যি ফিরে পাবে ওর হারানো পদে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।